খাজা মাইনুদ্দিন আপনার কাছেই আসতে চাই। সেটি হচ্ছে যে এক দফা আমরা আলোচনা দেখেছি ইসলামাবাদে মার্কিন এবং একই সাথে ইরানের প্রতিনিধিরা, এবং সেই আলোচনা আসলে এক অর্থে ব্যর্থই হয়েছে। দ্বিতীয়বারের মতো তারা আলোচনা শুরু করতে যাচ্ছে এবং সেটা আগামীকাল সোমবার। আপনার কাছে কি মনে হয় যে সেখানে কি কোনো ধরনের আসলে শেষ পর্যন্ত কোনো ফয়সালা হবে এই যুদ্ধ নিয়ে? দেখুন, যুদ্ধের বিষয়ে যখন আলোচনা হয়, নেগোসিয়েশন টেবিলটা যুদ্ধ শেষ হওয়ার জন্য কাজে লাগে। সারা পৃথিবীতে এক্সাম্পল এটা। অনেক সময় আলোচনাটা যুদ্ধ চালানোর জন্য হয়, যে যুদ্ধবিরতির সময় আলোচনা হয়, আবার যুদ্ধ শুরু হয়, এই প্রক্রিয়া চলে। সাধারণত আমেরিকা রিসেন্ট টাইমসের যেসব এক্সাম্পল দেখা গেছে, আলোচনার টেবিলে আছে এমন সময় সে বম্বিং করে অথবা চাপটা অব্যাহত রাখে। ভিয়েতনাম যুদ্ধে আমরা দেখেছি, একদিকে হেনরি কিসিঞ্জার এবং লি ডুক থু, ভিয়েতনামের অস্ত্র আলোচক, উনি আলোচনা করছেন, ওইদিকে আমেরিকা বম্বিং করছে চাপটা অব্যাহত রাখার জন্য। একই কায়দা হতে ইরানে আমেরিকা করতে চেয়েছে, যে একদিকে থ্রেট রাখা আর একদিকে নেগোসিয়েশনে বসা। কিন্তু এই নেগোসিয়েশনটা তো, আমি প্রথম পাকিস্তানের যে নেগোসিয়েশনটা হলো, এটা আমি ফেইলিওর বলবো না। এই কারণে দিস নেগোসিয়েশন লিডস টু ফার্দার নেগোসিয়েশন। এবং এখানে খুব সম্ভবত সিএনএন লিখেছে বা কোনো আমেরিকান পত্রিকা লিখেছে যে ওই জেডি ভ্যান্স, ট্রাম্পের যে ভাইস প্রেসিডেন্ট, তাকে দুইটা বড় অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। উনি লিখেছেন যে হি ফলস ফ্ল্যাট দুটোতেই। তার মানে সাইরাস ভ্যান্স না, জেডি ভ্যান্সের যে পারফরমেন্স, তাতে আমেরিকান মিডিয়া খুব পজিটিভলি দেখেন, একটা বড় সুযোগ পেয়েছিল। এবং খেয়াল করেন, যুদ্ধ শেষ করার ব্যাপারে ট্রাম্প কতটা অস্থির হয়েছে। ইসলামাবাদে আলোচনার সময় ট্রাম্প 10 বার ফোন করেছে ভ্যান্সকে। মানে এটা তো আনপ্রেসিডেন্টেড। একজন রাষ্ট্রনায়ক সাধারণত চুপচাপ থাকে, আলোচনা থাকলে সে কোয়াইটলি বিহাইন্ড দ্য সিন মেনটেন করে, কিন্তু সে 10 বার ফোন করে তার অস্থিরতাটা বুঝিয়ে দিয়েছে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প একদিকে যুদ্ধ শেষ করার জন্য মরিয়া হয়ে উঠেছে, অন দ্য আদার হ্যান্ড সে তো ব্যবসায়ী মানুষ, ইগোসেন্ট্রিক মানুষ, সে সবসময় জিততে চায়। এবং ওই যে জিততে চাওয়ার যে টেন্ডেন্সি, ওইটার জন্য সমানে সে মিথ্যা কথা বলতে থাকে এবং সে কাল্পনিক কথা বলতে থাকে। আজকে ইরান জিতে গেছি, তার যে ইউরেনিয়াম সেটা আমেরিকানরা নিয়ন্ত্রণ করবে। কখনো বলছে হরমুজ প্রণালী আমরা এবং ইরান মিলে নিয়োগ করবো, কখনো বলছে ইরানের নেতৃত্বে আমি নিয়োগ করবো। মানে উনি তো মানে এইচআর ম্যানেজার অফ দ্য ওয়ার্ল্ড অর্গানাইজেশন। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে এইচআর ম্যানেজার, যে ঠিক করবে যে ইরানের প্রেসিডেন্টকে হায়ার করা হবে, উনি এইচআর ম্যানেজার হিসেবে, সেরকম একটা অ্যাটিচিউড। তো এটা হচ্ছে একটা রেকলেস ক্যারেক্টার হলে যা করা যায়। মানে বিশ্ববাসী এবং আমেরিকার সম্ভবত একটা দুর্ভাগ্য যে এরকম একটা বিকারগ্রস্ত মানুষ আমেরিকার প্রেসিডেন্ট, যে কারণে সারা বিশ্বকে পে করতে হচ্ছে। তেলের দাম এবং একই সাথে নিশ্চয়ই আপনিও লক্ষ্য করছেন যে আমেরিকার যেসব মিত্র দেশগুলো রয়েছে, তারা এবার কিন্তু এই যুদ্ধে তাদের সাথে নেই। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এই প্রথম আমেরিকান মিত্ররা আমেরিকার সাথে থাকেনি। আমরা 90-এর দশকের উপসাগরীয় যুদ্ধ এবং 2003-এর যে ইরাক যুদ্ধ এবং পরে 2001-এর আফগানিস্তান যুদ্ধ, এই জিনিসগুলো প্রতিটার ব্যাপারে আমেরিকা কিন্তু তার মিত্রদেরকে তার পক্ষে দেখতে পেরেছে। যদি অনেক সময় ফলস প্লি ছিল, ইরাক যুদ্ধের সময় যে আর্গুমেন্ট দেওয়া হয়েছিল যে ওপেন মাস ডিস্ট্রাকশন, সাদ্দাম হোসেন, আল কায়দা, অল আর ফলস, কিন্তু তারপর ওই প্রথমে ফলস প্লি দিয়ে তাদেরকে আনতে পেরেছিল। কিন্তু এবার আনতে পারেনি এবং তার মিত্ররা বুঝে গেছে যে গ্লোবাল অর্ডার সম্ভবত চেঞ্জ হতে যাচ্ছে। কারণ ইরান একটা গত অন্তত 40 বছরে একটা আনপ্রেসিডেন্টেড এক্সাম্পল সেট করেছে। ভিয়েতনাম যুদ্ধের পরে প্রথম কোন রাষ্ট্র আমেরিকার মতো বৃহৎ শক্তিকে ঠেকিয়ে দিয়েছে, স্যাক্রিফাইস করে। ফলে আমেরিকা এখন এই যে আলোচনা টেবিলে আসতে বাধ্য হচ্ছে। আমি এটা একটা বড় প্রোগ্রেস হিসেবে দেখি। রেজাউল করিম, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, যুক্ত হয়েছেন আমাদের সাথে। অনেক ধন্যবাদ রেজাউল করিম, যুক্ত হয়েছেন এবং সময় দিয়েছেন। প্রথমত হচ্ছে জানতে চাই আপনার কাছে যে আলোচনা চলছে, আলোচনা সামনের দিনে হবে, এর মাঝেই আমরা দেখছি যে লেবাননে আবার ইসরায়েল হামলা করছে। আবার হচ্ছে এই যুদ্ধবিরতি দীর্ঘায়িত হবে কিনা সেটি নিয়ে কোনো ধরনের সুনির্দিষ্ট কোনো তথ্য আসলে জানা যাচ্ছে না, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এখনো বলতে পারছে না। তার মধ্যেই আবার আমেরিকার সাথে তার মিত্র দেশগুলো খুব একটা এবার তার সাথে নেই। আলাদাভাবে তারা, আমরা দেখেছি যে যুক্তরাজ্য এবং ফ্রান্স, তারা আলাদা করে 40টি দেশকে সাথে নিয়ে এই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত থেকে শুরু করে অন্যান্য জ্বালানি ইস্যুতে, অর্থনৈতিক ব্যবস্থাপনার ইস্যুতে তারা আলোচনা করেছে। কিভাবে দেখছেন পুরো বিষয়গুলো? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যারা সহ-আলোচক এবং দর্শকদের সবাইকে আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি একটা বিষয় কি, আপনার দুটো দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। একটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে অনেক স্ট্র্যাটেজিক বিষয় আছে
যে জায়গা থেকে আসলে আমেরিকা, মিডল ইস্ট বা আমাদের গ্লোবাল অর্ডার যে চেঞ্জ হচ্ছে, এটার ক্ষেত্রে বিভিন্ন কান্ট্রির চিন্তাটা অন্যরকম। বাট মিলিটারি স্ট্র্যাটেজি থেকে আপনার সামরিক বা রণকৌশলগত দিক থেকে যদি চিন্তা করেন, সেক্ষেত্রে আপনার এই যে সিজফায়ার, এটা কিন্তু আসলে সিজফায়ারের এই সময়টা কিন্তু যুদ্ধ বিরতি মানে আসলে যে যুদ্ধ থেমে যাচ্ছে তা না, বা বিরতি মানে যেটা আসলে কোনো পজিটিভ রেজাল্ট আসবে তা না। আবার বিরতি মানে হবে না যে আপনি যুদ্ধটা সামনে এটা কন্টিনিউ হবে না। বিরতি সামটাইমস হচ্ছে যে মিলিটারি প্রিপারেশন কাইন্ড অফ, মানে এই বিরতি হওয়াটা মানে হচ্ছে আমেরিকা তারা একটা টাইম কনজিউম করছে, যে টাইমের মধ্যে সে একটা প্রস্তুতি নিতে পারে। এটা এখন প্রস্তুতি শুধু আমেরিকার জন্য না, আমেরিকার যারা অ্যালাই আছে তাদের জন্য, মিত্র আমেরিকার যারা শত্রু তাদের জন্য। যেমন অলরেডি ইরানের জন্য এটা কি প্রস্তুতি হয়েছে, ইরান তাদের 6টা এয়ারপোর্ট অলরেডি চালু হয়ে গিয়েছে। তারা তাদের বিভিন্ন জায়গাগুলো অলরেডি রিবিল্ড করেছে। এয়ারপোর্ট থেকে শুরু করে ইরানে যতগুলো জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে তার অধিকাংশ জায়গাগুলো ইরান কিন্তু রিবিল্ড করেছে। ইরান অলরেডি, যেমন ওদের গোলাম রেজা রশিদ, তিনি একটা জায়গায় অলরেডি ডিক্লেয়ার করেছেন যে তারা যদি এখানে নতুন করে যুদ্ধ শুরু হয়, ওয়ার যদি আবার নতুন করে নেক্সট ওয়ার শুরু হয়, তাহলে তারা এই মাসের মধ্যে তারা যে অস্ত্র তৈরি করেছে তারা সেই নতুন অস্ত্র বিশ্বকে দেখিয়ে দিবে। তো আপনি চিন্তা করেন যে এই যে কথাটার মানে কি, এবং ইরান কিন্তু ইরাক না। ইরাক যেটা সাদ্দাম হোসেনের কিন্তু নিজেকে ওভার এস্টিমেট করেছিল, ওভার রেটেড করেছিল, আর ইরান এই জায়গায় আপনি বলতে পারেন যে তার ক্যাপাবিলিটি আছে বা তা আন্ডার রেটেড করে রাখছে। তো এই জায়গাটায় ইরানকে ইরাকের মতো করে জাজ করলে এটা অনেক বড় একটা, যেটা অলরেডি ব্লান্ডার করে ফেলছে। আচ্ছা, তারপরে হচ্ছে ইরাকের জন্য হরমুজ প্রণালী ছিল না, ইরানের জন্য হরমুজ প্রণালী আছে। ইরাকের জন্য তার যে কান্ট্রি যে বিস্তৃত এরিয়া, এটা ইরাক ছিল না, যেটা ইরানের আছে। মিলিটারি সামরিক রণকৌশলগত দিক থেকে কিন্তু একটা ভূমির বৈচিত্র্য এবং ভূমির বিস্তৃতি, এটা কিন্তু বিরাট ফ্যাক্টর। যে কারণে আপনার মঙ্গোলিয়ানরা যখন বিভিন্ন জায়গায় তারা যখন আক্রমণ করে, সেক্ষেত্রে কিন্তু বিস্তৃত এরিয়াগুলো, যেমন ছোট ছোট কান্ট্রিগুলো খুব দ্রুত তারা আক্রমণ করে দখল করে নেয়, বড় বড় এরিয়াগুলো পারেনি। আবার বাংলাদেশে যখন ভারত যখন পাকিস্তান যখন আপনার সেই ডিসেম্বরের পূর্বে যখন তারা আক্রমণ পরিকল্পনা করে, যেটা আপনার ভারতের সেই ফিল্ড মার্শাল যেখানে তার স্টেটমেন্টে বলেছিলেন যে তিনি ইন্দিরা গান্ধীকে ডিনাই করেছিলেন যে এই বর্ষার মৌসুমে যদি আগস্ট সেপ্টেম্বর মাসে যদি আমরা যাই, তাহলে মার্শি এরিয়াতে ট্যাঙ্ক চলবেন। তো এরকম অনেকগুলো বিষয় আছে, ভূমি বৈচিত্র্য, ভূমি বিস্তৃতি, অনেকগুলো বিষয় আছে, যেই দিক থেকে ইরান অনেক বেশি ডিফারেন্ট দেন ইরাক। তো আমেরিকা এই জায়গায় অনেক বড় ব্লান্ডার করেছে। আচ্ছা, তারপর আরেকটা বিষয় হচ্ছে কি যে আপনার এখানে সিজফায়ারের যে ক্লোজ গুলো ছিল, যে মানে এখানে যে কতগুলো বিধি তারা আটকে দিয়েছিল, সেগুলো আমেরিকা প্রতিটা জায়গায় ভায়োলেট করেছে। যেমন লেবানন ইস্যু নিয়ে, লেবানন কিন্তু অন্যতম একটা চুক্তির অংশ ছিল, মানে এখানে তাদের শর্ত ছিল। লেবাননে তারা কি করেছে, তারা শুধু হামলা করেনি, তাদের প্যারামেডিকেল গুলোতে টার্গেট করে তারা হামলা করেছে, যেখানে অনেকগুলো মানুষ হতাহত হয়েছে। তারপরে আপনার আমেরিকা তাদেরকে হরমুজ প্রণালী তারা ব্লকেটের কথা বলেছে যে তারা সব জায়গায় বন্ধ করে দিবে। হরমুজ প্রণালী এখানে অ্যাকচুয়ালি ইরান উল্টা করেছে। ইরান কি করেছে, যে ট্রাম্প যেটা হুমকি দিয়েছে তার কাউন্টারে ইরান বিভিন্ন জায়গায় জায়গায় হরমুজ প্রণালী নিয়ে তারা উল্টা তাদের রিয়াকশনটা দেখিয়েছে। তারা ভয় পেয়ে থেমে যায়নি, বরং ইরান আরো অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করছে। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে এই জায়গাটাতে পাকিস্তান যে ভূমিকা পালন করছে, এটাকে এখনো বলা যাবে না যে পাকিস্তান এই জায়গাটায় এই যুদ্ধটা যে আসলে সে যে ব্যর্থ, তার যেখানে নেগোসিয়েশনের ক্ষেত্রে পাকিস্তান যেটা রেফারি ভূমিকা পালন করতেছে। আমি মনে করি পাকিস্তান, এখানে একটা প্রশ্ন আসতে পারে বাই দ্য ওয়ে, যে ওয়াই পাকিস্তান এখানে, কেন অন্য কান্ট্রি? কারণ মিডল ইস্টের সবগুলো কান্ট্রি কোনো না কোনোভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যুদ্ধের সাথে জড়ায় গেছে, সবগুলো কান্ট্রি দেখো, ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি। পাকিস্তান হচ্ছে একমাত্র কান্ট্রি যে হচ্ছে ইরানের ঘনিষ্ঠ মিত্র হচ্ছে চায়না, সেই চায়নার ঘনিষ্ঠ সাথে আবার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল রিলেশনস আইআরএ থিওরিতে কিন্তু একটা কথা আছে যে বন্ধুর বন্ধু আপনার হচ্ছে বন্ধু, আর শত্রুর বন্ধু হচ্ছে আপনার শত্রু। সো এখানে ইরান হচ্ছে পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধু, সেই বন্ধুর বন্ধু হচ্ছে চায়না, চায়না হচ্ছে পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধু, সেই বন্ধুর বন্ধু হচ্ছে ইরান। আর ইরানের সবচেয়ে এই মুহূর্তে রিলায়েবল এবং মোস্ট ফেথফুল, তার জন্য একদম হাইয়েস্ট লেভেলে যে বন্ধুত্ব দেখিয়েছে সেটা হচ্ছে চায়না। সো এই জায়গা থেকে পাকিস্তান ব্যতীত আর কোনো কান্ট্রি এই অবস্থায় নেই। বাট এখানে এখন প্রশ্ন আসতে পারে যে এই জায়গাটায় পাকিস্তান এখানে কতটুকু সফল হবে, বাট এখনো আমরা আগামীকালের বৈঠকের দিকে তাকিয়ে থাকতেই হবে আমাদের, কতটুকু সফল হবে। দ্বিতীয়বার যেহেতু আবার আলোচনা শুরু হতে যাচ্ছে, আলোচনা করবার সময় একেবারে শেষ, রেজাল্ট করি নিশ্চয়ই আগামীতে কথা হবে। আজল বারী হিলাল, 1 মিনিটে যদি শেষ মন্তব্য করেন এই ইরান যুদ্ধ নিয়ে, না হলে আমরা অনুষ্ঠান শেষ করব। আমার বক্তব্য হলো যে দুইজনই ভালো বিশ্লেষণ করলেন, কিন্তু আমি দেখলাম যে আপনার যুদ্ধের যে মারণাস্ত্রগুলো,
এতে আমেরিকা অনেক উপরে এগিয়ে আছে, তাই না? আমার ভয় হয় যে পৃথিবীতে যতগুলো অ্যাটমিক বোমা বেনেছে সবই আমেরিকা মেরেছে। এবার যদি কোনো এরকম কোনো দুর্ঘটনা ঘটে থাকে ইসরায়েল কর্তৃক, আমেরিকা তখন দোষ হয়তো নাও নিতে পারে। এরকম কিছু যেন না হয়, বিশ্ববাসী যেন শান্তিতে থাকে, অবশ্যই, এটাই আমার অবশ্যই। আমরা প্রত্যাশা। আসলে সেই প্রত্যাশা সবারই করি। কামনা সেটা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, যুক্ত হয়েছেন আমাদের সাথে। আগামীতে আবারও কথা হবে। দর্শক, দেখা হবে আবারও।